এই মহিলার মৃত্যু হয়েছিল ১৯৫১ সালে, কিন্তু বিশ্বাস করুন বা না করুন, তিনি আজও বেঁচে আছেন এবং মানুষের চিকিৎসা করে চলেছেন। আর আপনি বিশ্বাস করবেন না যে মশাও নিরামিষাশী হয়। কি হবে যদি আমরা সূর্যকে পানি দিয়ে নেভিয়ে দিই? সূর্য কি সত্যি আগুনের মতো নেভে যাবে? আপনি সমুদ্রের তলদেশের পৃষ্ঠে যেতে পারেন, তাও আবার না ভিজেই। আর এই ৪,০০০ সুপার লাক্সারি গাড়ি সমুদ্রের তলদেশে কি করছে? কেন পিসার হেলানো মিনার কখনো পড়বেই না? যদিও এটি পড়ে যাওয়ারই কথা। এই ত্রিভুজাকৃতির মধ্যে একটি বর্গক্ষেত্র লুকিয়ে আছে, এবং এই জিনিসটি আপনি ভুলেও করবেন না, অন্যথায় খুব পস্তাবেন। বয়ে চলা পানিতে ব্রিজের পিলার কিভাবে তৈরি করা হয়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। নম্বর ১৫। এই মহিলার মৃত্যু হয়েছিল ১৯৫১ সালে, কিন্তু বিশ্বাস করুন বা না করুন, তিনি আজও বেঁচে আছেন এবং মানুষের চিকিৎসা করে চলেছেন। তিনি হলেন হেনরিয়েটা ল্যাক্স, যার মৃত্যু হয়েছিল ক্যান্সারে আক্রান্ত হয়ে, এবং এরপর একজন ডাক্তার তার টিউমারের নমুনা ল্যাবে গবেষণার জন্য পাঠিয়ে দেন। সেই সময় বিজ্ঞানীরা ল্যাবে মানবকোষ বৃদ্ধি করে তাদের উপর নতুন চিকিৎসা পরীক্ষা করতেন। কিন্তু একটি সমস্যা ছিল, ১৯৫১ সালের আগে যতগুলো কোষকে ল্যাবে বৃদ্ধি করা হতো সেগুলো কয়েকদিনের মধ্যেই মারা যেত। অন্যদিকে হেনরিয়েটার কোষগুলো ছিল আলাদা। এই কোষগুলো ছিল সম্পূর্ণ অমর, অর্থাৎ এগুলো মরছিলই না এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। এই কারণেই এই কোষগুলোকে গবেষণার জন্য সারা বিশ্বে বিতরণ করা হয়েছিল, এবং হেনরিয়েটা ল্যাক্সের নামানুসারে এদের নাম দেওয়া হয়েছিল হিলা সেলস। এবং তখন থেকেই হিলা সেলসের ব্যবহার সব ধরনের উন্নত গবেষণা এবং ভ্যাকসিন তৈরিতে হতে শুরু করে, সেটা পোলিও ভ্যাকসিন হোক বা কোভিড ভ্যাকসিন। এগুলো সবকিছুর পেছনেই হিলা সেলসের সাহায্য নেওয়া হয়েছে। তো এইভাবে হেনরিয়েটার কোষগুলো আজও বেঁচে আছে এবং এখন পর্যন্ত কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে। নম্বর ১৪। আপনি কি জানেন যে ডাক্তাররা প্রায়ই আপনাকে জিভ বাইরে বের করতে বলেন কেন? উত্তরটি সহজ, কারণ শুধুমাত্র জিভ দেখেই ডাক্তার আপনার স্বাস্থ্যের ছোটখাটো সমস্যাগুলোর আন্দাজ করে নিতে পারেন। এখন মনোযোগ দিয়ে শুনুন। আমাদের টাং বা জিভের রং থেকে বেশ কিছু জানা যায়। যদি আপনার জিভের ওপর হালকা সাদা প্রলেপ থাকে, তবে এর মানে হলো আপনার ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। যদি প্রলেপটি হলুদাভ মনে হয়, তবে বুঝতে হবে হজমে অর্ভর আছে, অর্থাৎ পেটে অ্যাসিডিটি, ইনডাইজেশন বা স্টমাকের সমস্যা হতে পারে। আর যদি আপনার জিভ একদম সুস্থ গোলাপি রঙের হয়, তবে টেনশন নেবার কোনো প্রয়োজন নেই, স্বাস্থ্য একদম সঠিক ট্র্যাকে আছে। তো বন্ধুরা, পরের বার ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার জিভের রং চেক করা ভুলবেন না। আর বলুন তো, আপনার জিভের রং কেমন? কমেন্ট করে অবশ্যই জানান। নম্বর ১৩। যে খারাপ অবস্থায় এই মানুষগুলো এত উঁচু পাহাড় থেকে গড়িয়ে পুড়িয়ে নিচের দিকে দৌড়াচ্ছে, মনে হচ্ছে যেন তাদের পেছনে মৃত্যুর ফেরেস্তা তাড়া করে আসছে। কিন্তু না, এরা তো নিজেই কিছু একটা ধরার জন্য দৌড়াচ্ছে, এবং তাও আবার এই ছোট্ট পনিরের টুকরোটি ধরার জন্য। আসলে এটি রোলিং গ্লস্টার নামক একটি উৎসব, যা ইংল্যান্ডের গ্লস্টার শায়ার এলাকায় প্রতি বছর পালিত হয়। আসলে এই উৎসবে ২০০ গজ লম্বা একদম সোজা পাহাড়ি রাস্তা থেকে ৩ থেকে ৪ কেজির একটি পনিরের চাকা ছুড়ে দেওয়া হয়, এবং যখনই পনির ছোড়া হয়, উৎসবে অংশগ্রহণকারী মানুষদের পুরো গতিতে গড়িয়ে পুড়িয়ে এই উঁচু পাহাড় থেকে নিচে নামতে হয়। এই কারণেই এই প্রতিযোগিতায় জেতার জন্য এই মানুষগুলো এত দ্রুত গতিতে নিচে নামে যে প্রতি বছর কারো হাত, কারো পা, কারো ঘাড় বা কারো পা জোরে চোট লাগে। আর যে সবচেয়ে প্রথমে নিচে পৌঁছায় তাকে দেওয়া হয় ৩-৪ কোটি টাকা নয়, বরং ৩-৪ কেজির ওই পনিরের টুকরোটি। হ্যাঁ, শুধু পনিরের টুকরো। নম্বর ১২। মশা আসলে নিরামিষী হয়? হ্যাঁ, সত্যি। রক্ত তো শুধুমাত্র স্ত্রী মশারাই পান করে, এবং যে পুরুষ মশাগুলো হয় না, সেই বেচারারা ফুলের রস এবং ফলের জুস পান করে বেঁচে থাকে। এরা একদম মাছির মতো ফুলের ওপর বসে জুস পান করতে থাকে। কিন্তু কেন? আসলে স্ত্রী মশাগুলোর তাদের ডিম বিকশিত করার জন্য রক্তের প্রয়োজন হয়। এই কারণেই তারা রক্ত চুষে খায়, এবং এই কারণেই স্ত্রী মশাগুলো বেশি সময় বেঁচে থাকে, প্রায় ২-৩ সপ্তাহ পর্যন্ত। অন্যদিকে পুরুষ মশাগুলোর জীবনকাল মাত্র ১ সপ্তাহের মতো, অর্থাৎ রক্ত লেডিস মশা পান করে, কিন্তু বদনাম হয় জেন্টেলম্যান মশা। নম্বর ১১। ছবিতে যা দেখা যাচ্ছে মনে হচ্ছে কেউ তার ফিঙ্গারপ্রিন্ট ফেলে গেছে, কিন্তু টুইস্ট হলো এটি ফিঙ্গারপ্রিন্ট নয়, বরং একটি দ্বীপ। এর নাম হলো বালজেনাক দ্বীপ, অথবা আদর করে আপনি একে ফিঙ্গারপ্রিন্ট আইল্যান্ডও বলতে পারেন। আর এই দ্বীপের ফিঙ্গারপ্রিন্টের মতো দেখাটা প্রকৃতির কোনো ম্যাজিক ট্রিক নয়। আসলে এর পেছনের মাস্টার মাইন্ড হলো এর প্রতিবেশী দ্বীপের মানুষেরা। ১৮০০ দশকে তারা এখানে এসে কৃষিকাজ করত। তাদের ফসল রক্ষা করার জন্য তারা মাঠের চারপাশে পাথরের মতো দেওয়াল তৈরি করে দিয়েছিল, যার ফলে পুরো দ্বীপটি একটি যৌথ ফিঙ্গারপ্রিন্টের মতো দেখাতে শুরু করে, যা আজও গুগল আর্থে স্পষ্টভাবে দেখা যায়। নম্বর ১০। পিসার হেলানো মিনার সম্পর্কে একটি মিথ আছে যে এটি যে কোনো সময় পড়ে যাবে, কিন্তু সত্যি হলো এখন এই মিনারটি আর কখনো পড়বে না, অন্তত আগামী কয়েকশো বছর পর্যন্ত নয়। এই মিনারটি ১১৭৩ সালে তৈরি শুরু হয়েছিল, এবং নির্মাণের ঠিক পরেই এটি হেলে পড়া শুরু করেছিল। এর কারণ ছিল সহজ, এর ফাউন্ডেশন নরম বালি এবং ক্লে মাটির ওপর তৈরি করা হয়েছিল, যা মোটেও স্থিতিশীল ছিল না। পরবর্তী কয়েক শতাব্দী ধরে এটি ধীরে ধীরে আরও বেশি হেলে পড়তে থাকে। ১৯৯০ সালের মধ্যে এর হেলানোর কোণ প্রায় ৫.৫ ডিগ্রি হয়ে গিয়েছিল, অর্থাৎ আক্ষরিক অর্থেই পড়ে যাওয়ার মুখে ছিল। তখন বিশেষজ্ঞরা এটি পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছিলেন। এরপর ১৯৯০ এর দশকের শেষের দিকে একটি বড় স্থিতিশীলকরণ প্রকল্প
শুরু হয়। ইঞ্জিনিয়াররা সাবধানে মাটি সরিয়ে এবং ভারী কাউন্টারওয়েট ব্যবহার করে মিনারটিকে সোজা করার চেষ্টা করেন। 2001 সালের মধ্যে এর হেলানোর পরিমাণ 17 ইঞ্চি বা প্রায় 40 সেমি পর্যন্ত কমিয়ে দেওয়া হয়। আজকের তারিখে এই মিনারটি স্থিতিশীল এবং বিজ্ঞানীরা অনুমান করেন যে তার বর্তমান অবস্থার সাথে এটি কমপক্ষে আরও 300 বছর দাঁড়িয়ে থাকবে। নম্বর 9। আপনি কি কখনো ভেবেছেন যে বয়ে চলা পানিতে ব্রিজের পিলার কিভাবে তৈরি করা হয়? আসুন জানি। আসলে এই পিলার তৈরি করতে কফার ড্যাম ব্যবহার করা হয়। কফার ড্যাম একটি অস্থায়ী কাঠামো যা স্টিলের শীট অথবা মাঝে মাঝে কংক্রিট ব্লক দিয়ে তৈরি করা হয়। এটি এক ধরনের সিল্ড দেয়াল যা পানিকে বাইরে আটকে রাখে। প্রথমে ক্রেন এবং ভারী যন্ত্রপাতির সাহায্যে কফার ড্যামটি নদীর তলদেশে স্থাপন করা হয়। যখন একটি আবদ্ধ এলাকা তৈরি হয়ে যায় তখন তার ভেতরের পানি পাম্পের সাহায্যে বের করে দেওয়া হয় এবং এরপর সেই শুকনো এলাকার ভেতরে ফাউন্ডেশন তৈরি করা হয় এবং ধীরে ধীরে একটি শক্তিশালী পিলার তৈরি হয় যার ওপর পুরো ব্রিজ দাঁড়িয়ে থাকে। নম্বর 8। বিশ্বের প্রথম দিকের লিফটগুলোতে যদি তার ছিঁড়ে যেত তবে সোজা নিচে পড়ে মৃত্যু প্রায় নিশ্চিত ছিল। এরপর আসেন এলিশা ওটিস, যিনি লিফটের জন্য বিশ্বের প্রথম সেফটি মেকানিজম বা নিরাপত্তা ব্যবস্থা আবিষ্কার করেন এবং এটি প্রমাণ করার জন্য তিনি নিজের জীবনকেও বাজি রেখেছিলেন। ওটিস একটি লিফটে সরে ওপরে উঠলেন, ওপরে পৌঁছে বললেন কেটে ফেলো। এরপর যখনই দড়ি কাটা হলো তার স্প্রিং লোডেড সেফটি ব্রেক পাশের গ্রুভে আটকে গেল এবং লিফটটি থেমে গেল এবং সেই দিন থেকেই লিফট নিরাপদ হয়ে গেল এবং ওটিস এক কিংবদন্তিতে পরিণত হলেন। নম্বর 7। এটি এমন একটি ত্রিভুজাকৃতি যার সাহায্যে আপনি একটি বর্গক্ষেত্রের মতো বর্ডার তৈরি করতে পারেন এবং এর নাম হলো রুলো ত্রিভুজ। এটি কোনো সাধারণ ত্রিভুজ নয়, বরং এটি 3টি বৃত্তের ছেদ বিন্দু থেকে তৈরি হয়। এই 3টি বৃত্তের ব্যাসার্ধ একটি সমবাহু ত্রিভুজের বাহুর সমান হয়। এই ত্রিভুজের বিশেষত্ব হলো আপনি এর প্রস্থ যে কোনো দিক থেকে পরিমাপ করুন, এটি সবসময় ধ্রুবক থাকবে এবং এই ধ্রুবক প্রস্থের কারণেই এটি রোটারি ইঞ্জিনেও ব্যবহৃত হয়। আর যদি আপনি রুলো ত্রিভুজ দিয়ে চাকা তৈরি করেন তবে তা সমতল পৃষ্ঠেও বেশ মসৃণভাবে গড়িয়ে চলতে পারে, ঠিক গোলাকার চাকার মতোই। এটি সাইকেলের চাকায়ও তাত্ত্বিকভাবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু তার জন্য জটিল অ্যাক্সেল মেকানিজম তৈরি করতে হবে। এই কারণেই এই আকৃতিটি মূলত জটিল ইঞ্জিনিয়ারিং এবং যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। নম্বর 6। এটি হলো সমুদ্রের গভীরে কবর দেওয়া 4000 সুপার লাক্সারি গাড়ি যা এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। ফেব্রুয়ারি 2022-এ ফেলিসিটি এস নামে একটি কার্গো জাহাজ জার্মানি থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু এর সাথে একটি ইলেকট্রিক গাড়ি অনবোর্ড ছিল যা পুরো জাহাজের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আসলে এই ইলেকট্রিক গাড়ির লিথিয়াম ব্যাটারিতে শর্ট সার্কিট হয়ে যায় এবং তাতে আগুন লেগে যায়। এই আগুন এতটাই তীব্র ছিল যে পুরো জাহাজ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল এবং এই আগুনের কারণে $38 মিলিয়ন লাক্সারি গাড়ি সমুদ্রে ডুবে যায়, যার মধ্যে ছিল 190টি বেন্টলি, 75টি ল্যাম্বরগিনি, 884টি অডি, 1010টি পোর্শে এবং আরও অনেক সুপারকার। কিন্তু জাহাজের ক্রুদের ভাগ্য ভালো ছিল। ইমার্জেন্সি সিগন্যাল এবং দ্রুত পদক্ষেপের কারণে সব ক্রু মেম্বার বেঁচে যান, কিন্তু এই স্বপ্নের গাড়িগুলো এখনও সমুদ্রে কবর দেওয়া আছে। তুলতে পারো তো তুলে নাও। নম্বর 5। ভাবুন তো কি হবে যদি আমরা সূর্যকে পানি দিয়ে নেভিয়ে দিই। উত্তরটি একটু চমকপ্রদ হবে। সূর্য কোনো সাধারণ আগুন নয় যা পানি দিয়ে নেভানো যাবে, বরং এটি একটি সুপার হট প্লাজমা বল যার মধ্যে আয়োনাইজড গ্যাস ক্রমাগত নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। সূর্য এতটাই বড় যে প্রায় 13 লক্ষ পৃথিবী এর ভেতরে ঢুকতে পারে। অর্থাৎ যদি আমরা আমাদের সৌরজগতের সমস্ত পানি সূর্যের ওপর ঢেলে দিই তবে তা সমুদ্রে একটি ফোঁটা পড়ার মতোই হবে। এখন একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমাদের থেকে মাত্র 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহ আছে যার নাম হলো GJ1214b। এই গ্রহটি প্রায় পুরোপুরি পানি এবং বরফ দিয়ে ঢাকা বলে মনে করা হয়। এখন ধরে নিন আমরা এই গ্রহটিকে একটি স্পেস ফায়ার হোজের মতো ব্যবহার করে সূর্যের ওপর পানি ফেলি, তবে কি হবে? যখন পানি সূর্যের বায়ুমণ্ডলে প্রবেশ করবে তখন তাকে বিশাল বাধার সম্মুখীন হতে হবে এবং সূর্যের চরম তাপের কারণে এটি মুহূর্তের মধ্যে বাষ্পে পরিণত হবে। এরপর সেই জলের অণুগুলো ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত হয়ে যাবে। আর হাইড্রোজেন তো এমনই সূর্যের প্রধান জ্বালানি, অর্থাৎ পানি ঢাললে সূর্য আরও বেশি জ্বালানি পাবে। নেভে যাওয়ার পরিবর্তে এটি আরও জোরে জ্বলতে শুরু করবে। এর পাশাপাশি এত পরিমাণ পানি যোগ করার ফলে সূর্যের ভর কিছুটা বেড়ে যাবে এবং ভর বাড়ার অর্থ হলো এর মহাকর্ষ শক্তিও শক্তিশালী হয়ে যাবে। শক্তিশালী মহাকর্ষের ফলে সূর্য আরও সংকুচিত হবে, যার ফলে নিউক্লিয়ার ফিউশন আরও বেশি তীব্র হবে। অর্থাৎ সহজ কথায় সূর্য আরও শক্তিশালী এবং আরও গরম হয়ে উঠবে। আর যদি এমনটা হয় তবে 15 কোটি কিলোমিটার দূরে পৃথিবীতে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে। তাপমাত্রা এবং রেডিয়েশন উভয়ই বেড়ে যাবে। নম্বর 4। এটি এমন একটি মেশিন যার ভেতরে বসে আপনি সমুদ্রের নিচে যেতে পারেন কোনো ডাইভিং স্যুট ছাড়াই এবং না ভিজেই। এই মেশিনটির নাম হলো ডাইভিং বেল। এটি ঠিক তেমনই কাজ করে যেমন একটি গ্লাস উল্টে করে পানিতে ডুবিয়ে দিলে হয়। গ্লাসের ভেতরে বাতাস আটকে থাকে এবং এই ডাইভিং বেলও একই নীতিতে কাজ করে। প্রথমে এই বেলটিকে পানির নিচে নামানো হয়, এরপর কম্প্রেসড এয়ার পাম্প করে বেলের ভেতরের পানি বের করে দেওয়া হয়। এতে ভেতরে একটি শুকনো বাতাসের জায়গা তৈরি হয়ে যায় যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে যেতে পারে। কিন্তু নিচে যাওয়ার আগে ডাইভারদের একটি প্রেসার চেম্বারের মধ্য দিয়ে যেতে হয় যাতে তাদের শরীর পানির নিচে পরিবর্তনশীল চাপের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং
এরপর শুরু হয় সমুদ্রের গোপন রহস্য উন্মোচনের যাত্রা, সেটা মেরিন লাইফ বা সামুদ্রিক জীবের গবেষণা হোক বা সমুদ্রের লুকানো সম্পদের গবেষণা। নম্বর 3, যদি কখনো কোনো ট্রাকের টায়ারে এমন ছোট্ট একটি বাবল বা ফোলা গোলার মতো কিছু দেখেন, তবে এটি ফাটানোর কথাও ভাববেন না। একে বলা হয় টায়ার বাবল। এটি আসলে একটি টাইম বোম, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। কিন্তু এটি তৈরি হয় কিভাবে? আসলে যখন ট্রাক ওভারলোড হয় বা যানবাহন খাদের ওপর বা খারাপ রাস্তায় জোরে ধাক্কা খায়, তখন টায়ারের ভেতরে স্টিল বেল্ট এবং রাবারের স্তরগুলো ছিঁড়ে যায়। এরপর যে বাতাস উচ্চ চাপে ভেতরে ভরা থাকে তা সেই দুর্বল জায়গা থেকে বাইরের দিকে ঠেলে দিয়ে একটি ফোলা গোলা তৈরি করে দেয়। এখন এটি দেখতে একদম নিরীহ বেলুনের মতো হলেও আসলে ভেতরে বাতাস এত চাপে থাকে যে যদি এটি ফেটে যায় তবে একটি বিস্ফোরক ব্লাস্ট হবে। আর ভাবুন তো, যদি এটি হাইওয়েতে উচ্চ গতির সময় ফেটে যায় তবে দুর্ঘটনাটি কতটা ভয়ানক হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এমন বাবলযুক্ত টায়ার মেরামত করা যায় না, এটি শুধু এবং শুধু প্রতিস্থাপন করতে হবে, অন্যথায় জীবনে ঝুঁকি রয়েছে। সুতরাং পরের বার যদি আপনি টায়ারে এমন বাবল দেখেন তবে বুঝে নেবেন যে ওই টায়ারটি একটি বিপজ্জনক বোমায় পরিণত হয়েছে। নম্বর 2, এটি হলো বিশ্বের সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ ইলেকট্রিক ট্রেন। দেখতে তো একদম দারুণ লাগছে। কোনো ঠেলা বা টান ছাড়াই এটি নিজে থেকে চলে এবং যতক্ষণ না ব্যাটারি শেষ হচ্ছে ততক্ষণ এটি এমনই ঘুরতে থাকবে। এবং সবচেয়ে ভালো কথা, এটি আপনি আপনার বাড়িতে খুব সহজ উপায়ে বানাতে পারেন। শুধু আপনার প্রয়োজন হবে একটি নন ইনসুলেটেড কপার ওয়্যার, একটি ছোট ব্যাটারি এবং 2টি নিওডিমিয়াম ম্যাগনেট। এখন দেখুন সাধারণ জোগাড়। কপার ওয়্যারটিকে স্পাইরাল আকৃতিতে বাঁকিয়ে নিন। এরপর 2টি ম্যাগনেটকে ব্যাটারির 2 প্রান্তে আটকে দিন এবং যখনই আপনি ব্যাটারিটিকে ওয়্যারের ভেতরে ঢোকাবেন, বুম, আপনার মিনি ইলেকট্রিক ট্রেন চলা শুরু করে দেবে। এই সায়েন্সের আসল নাম হলো হোমোপোলার মোটর এবং এটি স্কুল বা কলেজের সায়েন্স প্রজেক্টের জন্য একদম পারফেক্ট। নম্বর 1, এটি হলো সি লায়ন, জনি সিনসের অ্যানিম্যাল ভার্সন, যে সমুদ্র থেকে বেরিয়ে এসে তার বাসনা মেটায়। আসলে নিরীহ দেখতে এই হিংস্র প্রাণীটি প্রায় কোনো পেঙ্গুইনকে আক্রমণ করে তাকে নিজের সাথে নিয়ে যায় এবং তারপর জোরপূর্বক তার সাথে মিলিত হয়ে তার শখ মেটায়। এবং শখ মেটানোর পর এই প্রাণীটি তার পেট ভরানোর জন্য সেই পেঙ্গুইনকেই মেরে খেয়ে ফেলে। এবং সত্যি বলছি, এটি পেঙ্গুইনের সাথে খুব খারাপ আচরণ করে। তো এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। চ্যানেলে নতুন হন এবং এমন আরও অ্যামেজিং ফ্যাক্টস দেখতে চান তবে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমি আবার দেখা করব আপনার সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জ্ঞানকে ধরে রাখুন।